স্কেরি টেলসের আজকের গল্পটি সকল বয়সের শ্রোতাদের জন্য নয়। গল্পটি কঠোরভাবে প্রাপ্ত বয়স্কদের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো বিভিন্ন রকম ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের এই অডিও স্টোরি সিরিজ স্কেরি টেলস। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি বন্ধু আমাদের স্কেরি টেলসকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। স্কেরি টেলসে আজ তোমরা শুনবে শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প লিপসা। আজকের গল্প পাঠে রয়েছে সৌম্য, গল্পের সূত্রধার আমি শ্রীরূপ। শুরু হচ্ছে স্কেরি টেলসের আজকের গল্প লিপসা। বাইরে তীব্র বাজ পড়ে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। মাটির কুঁড়ে ঘরে কুলুঙ্গিতে জ্বলা হালকা লণ্ঠনের আলোটা ঘরের কিছুটা অন্ধকার দূর করেছে। সেই আলো আধারি অন্ধকার ঘরে সাদা বিছানার ওপর দুটো যুবক যুবতীর নগ্ন দেহ শুয়ে রয়েছে। যুবকটির লিঙ্গ মেয়েটার গোপনাঙ্গে প্রবেশ করানো। যুবকটি মেয়েটির সিঁদুর রাঙা লাল নরম ঠোঁটে হাত বোলাতে বোলাতে বলে, আরে রাজনন্দিনী, তোর এই দেহের মধ্যে এমন কি আছে যা আমার শরীরের সমস্ত আগুন নিভিয়ে দেয়? রোজ রাতে জমিদার বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে তোর এই কুঁড়ে ঘরে ছুটে আসতে হয় আমায়, আমার শরীরের আগুন নেভানোর জন্য। জমিদার শ্যামরঞ্জনের কথা শুনে রাজনন্দিনী শ্যামরঞ্জনের হাতটা তার নরম ঠোঁট থেকে সরিয়ে নিয়ে বিছানা থেকে উঠে মাটিতে পড়ে থাকা সাদা থান কাপড়টা তার নগ্ন দেহের উপর কোনো রকমে জড়িয়ে নিয়ে রাজনন্দিনী শ্যামরঞ্জনের দিকে তাকিয়ে রিনরিনে হাসি হেসে বলে, আগুন আছে, আগুন জমিদার মশাই, আগুন। আমার মতো এই বিধবা সুন্দরী যুবতীর দেহে আগুন আছে। তাই তো আমি রোজ রাতে আপনার বুকের অন্য অন্য পুরুষ মানুষদের বুকের আগুন নেভাতে পারি। আর বিয়ের আগে যে কত পুরুষের দেহের আমি আগুন নিভিয়েছি তার তো কোনো ইয়ত্তাই নেই। রাজনন্দিনীর কথাগুলো শুনে জমিদার শ্যামরঞ্জন বিছানা থেকে উঠে রাজনন্দিনীকে নিজের নগ্ন বুকের উপর টেনে নিয়ে তার চিবুক ধরে বলে, রাজনন্দিনীর চোখে চোখ রেখে, রাজনন্দিনী, তোর মতো বিধবা সুন্দরী যুবতী নারীকে শুধু আমার পাওয়ার অধিকার আছে এই গ্রামের মধ্যে, আর কারোর পাওয়ার অধিকার নেই। তুই শুধু আমার। এই বলে জমিদার শ্যামরঞ্জন চৌধুরী রাজনন্দিনীকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিতেই রাজনন্দিনী বলে, জমিদার মশাই, এতক্ষণ ধরে তো আমার নরম শরীরের উপর আপনি খেললেন, আবারও খেলবেন নাকি? রাজনন্দিনীর কথা শুনে রাজনন্দিনীর শরীর থেকে সাদা থানটা টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে রাজনন্দিনীর সারা নগ্ন নরম শরীরে নিজের ঠোঁট দিয়ে আদর করতে করতে বললেন জমিদার শ্যামরঞ্জন চৌধুরী, আজ আমার শরীরে তীব্র আগুন জ্বলছে, আজ আমাকে তুই বাধা দিস না। আজ আমাকে আমার শরীরের আগুন নেভাতে দে তোর এই শরীর দিয়ে। এই কথা বলে শ্যামরঞ্জন রাজনন্দিনীর স্তন যুগল থেকে শুরু করে গোপনাঙ্গ সব জায়গায় নিজের ঠোঁট বোলাতে শুরু করে। জমিদার শ্যামরঞ্জন তাকে আদর করতে যখন মত্ত, রাজনন্দিনী জমিদারের মাথাটা নিজের নগ্ন বুকের খাঁজে টেনে নিয়ে জমিদার শ্যামরঞ্জনের চুলে বিলি কাটতে কাটতে বলে, আচ্ছা জমিদার মশাই, আপনি আমাকে বিবাহ করবেন তো? এই অভাগী বিধবা মেয়েটাকে আপনার হৃদয়ের এক কোণে একটু জায়গা দেবেন তো? শ্যামরঞ্জন রাজনন্দিনীর নগ্ন বুকের ওপর নিজের মুখ গুঁজে রেখে আদর করতে করতে বলল,
আরে তুই শুধু আমার হৃদয়ের সঙ্গিনী, আর আমার রাজবাড়ির বধূ হবি তুই। চিন্তা করিস না, কাল সকালে গিয়েই আমি মাকে বলবো যে আমি রাজনন্দিনীকে ভালোবাসি, ওকেই আমি আমার স্ত্রী হিসেবে পেতে চাই। এই কথা বলে জমিদার মশাই রাজনন্দিনীকে আরও কাছে টেনে নিল। তারপর আবারও তার খাড়া লিঙ্গটাকে রাজনন্দিনীর গোপনাঙ্গে প্রবেশ করিয়ে দিতেই দুজন দুজনে বিছানার উপরে গভীর যৌন খেলায় মেতে উঠল। সেই সঙ্গে রাজনন্দিনীর মৃদু মৃদু শীতকারের আওয়াজ, আর বাইরে মুষলধারায় বৃষ্টির আওয়াজে কোথায় যেন মিলে মিশে একাকার হয়ে গেল। এরপর দুজনের যৌন খেলা খেলতে খেলতে কখন যে দুজনে ক্লান্ত হয়ে দুজন দুজনকে নগ্ন অবস্থায় জড়িয়ে ঘুমিয়ে পড়েছে কারোর খেয়াল নেই। জমিদার মশাই, ও জমিদার মশাই, এবার তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসুন, মা ঠাকুরান আপনাকে খুঁজছে। নায়েব শিবচরণের ডাকে জমিদার শ্যামরঞ্জন আর রাজনন্দিনী ধরপর করে উঠে বসতেই দেখে খোলা জানলা দিয়ে সূর্যের তীব্র আলো ঘরের ভিতর তখন প্রবেশ করেছে, আর বাইরে পাখির কলকাকলি তান শোনা যাচ্ছে। সকাল হয়ে গেছে দেখে জমিদার শ্যামরঞ্জন মাটিতে পড়ে থাকা পোশাকগুলো তাড়াতাড়ি পরে নিয়ে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসতেই নায়েব শিবচরণ তাকে দেখে বলে পান চিবোতে চিবোতে, জমিদার মশাই, মা ঠাকুরান আপনাকে খুঁজছে, আপনি তাড়াতাড়ি রাজবাড়িতে যান। আপনি যে গোটা রাত রাজবাড়িতে ছিলেন না, মা ঠাকুরান তা জানে না। নায়েব শিবচরণের কথা শুনে জমিদার শ্যামরঞ্জন বেশি দেরি না করে রাজনন্দিনীর বাড়ি থেকে বেরিয়ে যেই পালকিতে উঠতে যাবে তখন রাজনন্দিনী ঘর থেকে বেরিয়ে জমিদার শ্যামরঞ্জনের হাত দুটো ধরে বলে, জমিদার মশাই, আপনি আবার কবে আসবেন? বলুন না, বলুন না, কবে আসবেন এই অভাগী বিধবা মেয়েটার বাড়িতে? শ্যামরঞ্জন রাজনন্দিনীর এই কথা শুনে রাজনন্দিনীর দুই গালে হাত রাখে, তারপর বলে, চিন্তা করো না সোনা, আমি যত দ্রুত সম্ভব আসব, আর আজই পারলে আমি মাকে তোমার কথাটা বলবো। আর বেশি দিন তোমাকে এই কুঁড়ে ঘরে থাকতে হবে না। এই কথা বলে শ্যামরঞ্জন রাজনন্দিনীর কুঁড়ে ঘর থেকে বেরিয়ে পালকিতে উঠে যেই রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তখন জমিদারের খাস নায়েব শিবচরণ কামাতুর দৃষ্টিতে রাজনন্দিনীকে আপাতমস্তক দেখে নেয়। তারপর খিক খিক করে হেসে পান খাওয়া লাল ক্ষয়ে যাওয়া দাঁতগুলো বের করে রাজনন্দিনীর দিকে তাকিয়ে বলে, সুন্দরী, জমিদার মশাইয়ের শরীরের আগুন শুধু নেভালে হবে, আমাকেও একটু দেখো। আমারও যে তোমার ওই সুন্দর নরম শরীরটা দেখে ভিতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যায়। আমাকেও এক রাতের জন্য তোমার বিছানার শয্যা সঙ্গিনী করো। আমিও যে তোমার ওই শরীর পাওয়ার জন্য রোজ চাতক পাখির মতো অপেক্ষা করি। নায়েবের এই কটূক্তি শুনে রাজনন্দিনী তার দিকে এগিয়ে এসে তার গালে ঠাস করে একটা চড় মেরে দাঁতে দাঁত চেপে বলল, চুপ কর! তোর মতো মুখ পোড়া মিনসেকে আমি আমার বিছানায় জায়গা দেব? কখনোই না, কখনোই না! তুই আমার স্বামীর সঙ্গে কি অন্যায় করেছিস মনে নেই সেটা? তুই হারামি সালা, আমার স্বামীকে খুন করেছিস, খুন! আজ জমিদার বাবু ছিলেন বলে আমি দুটো খেয়ে পড়ে বেঁচে আছি। ওনার জায়গায় তোর মতন একজন জমিদার এই হেতুলগঞ্জ গ্রামে থাকলে আমি কবেই মরে যেতাম। রাজনন্দিনীর চড় খেয়ে নায়েব শিবচরণ গালে হাত দিয়ে রাজনন্দিনীর দিকে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তুই কি ভেবেছিস মাগি? জমিদার তোর মতো ঘুঁটে কুড়নি একটা বেশ্যা বিধবা মেয়েকে রাজবাড়ির বধূ করে নিয়ে যাবে? তুই ভুল ভেবেছিস। জমিদার মশাইয়ের এখন তোকে ভালো লেগেছে বলে তোর এই শরীরের মধু খাচ্ছে।
তোর উপর থেকে যেদিন নেশা ছুটে যাবে সেদিন তুই কেঁদে কেঁদেও কুল পাবি না। আর আজ তুই আমার গায়ে হাত তুলে যে অপমান করেছিস, সেই অপমানের বদলা আমি একদিন নেবই নেব, তুই মনে রাখিস। শালা বেশ্যা মাগি। এই বলে নায়েব রাজনন্দিনীকে গালাগালি দিতে দিতে চলে যায়। আর রাজনন্দিনী নায়েবের চলে যাওয়া দেখতে দেখতে বলে, ওরে শোন শোন, জমিদার মশাই আমার মতো এক অভাগী বিধবা মেয়েকে ভালোবাসে তো, তাই সবার মনে হিংসে হয়, হিংসে আমি জানি। যেদিন আমাকে জমিদার মশাই রাজবাড়ির বধূ করে নিয়ে যাবেন, সেদিন তো সবাই হিংসেতে জ্বলে পুড়ে মরবে আর বলবে, দেখ দেখ একটা বিধবা মেয়ে কি সুন্দর জমিদার বাড়ির বধূ হয়ে গেল। কিন্তু কেই বা জানত রাজনন্দিনীর জমিদার বাড়িতে বধূ হওয়ার সব স্বপ্ন এক নিমেষে সব মিথ্যে হয়ে যাবে, আর সেটা হবে জমিদার মশাইয়ের বিশ্বাসঘাতকতায়। মা, তুমি কি আমাকে খুঁজছিলে? শ্যামরঞ্জনকে ঘরে ঢুকতে দেখে শ্যামরঞ্জনের মা কনক দেবী বলে ওঠেন, হ্যাঁ 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 বাবা, আমি তোকে খুঁজছিলাম। তা কোথায় গিয়েছিলিস এত সকাল সকাল? কনক দেবীর মুখে এই প্রশ্ন শুনে শ্যামরঞ্জন কাল সারা রাত বাড়ি ছিল না এই কথাটা চেপে গিয়ে একটু গলা খাকানি দিয়ে বলে, আসলে মা, একটু প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম। অনেকদিন আসলে প্রাতঃভ্রমণে বেরোই না তো, তাই আজ সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছিল বলে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম। তা তুমি আমাকে ডেকেছিলে কেন? কোনো দরকার আছে নাকি? কনক দেবী তার ছেলেকে বললেন, বাবা, তোমাকে একবার পুরুলিয়ায় ঘাটবেড়া গ্রামে যেতে হবে। সেখানকার জমিদার প্রদীপ নারায়ণ রায় আমাদের জমিদারি খাজনার ব্যাপারে আর কোম্পানির ব্যাপারে কিছু জানতে চান তোমার কাছ থেকে। তুমি যদি যেতে তাহলে খুব ভালো হতো। তোমার বাবার শরীরের অবস্থা তো দেখতেই পারছো। কনক দেবীর এই কথা শুনে জমিদার শ্যামরঞ্জন বলেন, মা, তুমি চিন্তা করো না। আমি যখন বাবার জমিদারির দায়িত্ব নিয়েছি, আমি অবশ্যই তোমার কথা অনুযায়ী কালই পুরুলিয়ার ঘাটবেড়া গ্রামের উদ্দেশ্যে রওনা দেব। 6 মাস হতে চলল জমিদার বাবু আমার বাড়ি আসছেন না কেন? ওনার সঙ্গে দেখা করে যে সুখবরটা দেব তারও উপায় নেই। পুকুর পাড়ে বাসন মাজতে মাজতে যখন রাজনন্দিনী এক মনে এই কথাগুলো বলছিল, ঠিক সেই সময় নায়েব শিবচরণ পেছন দিক থেকে এসে তার লাল দাঁতগুলো বের করে খিকখিক করে হেসে বলে, কিরে রাজনন্দিনী, জমিদার বাবুর খবর শুনেছিস? পিছন থেকে নায়েব শিবচরণের এই কথা শুনে রাজনন্দিনী বাসন মাজা থামিয়ে সঙ্গে সঙ্গে পেছনে ফিরে তাকায়। তারপর কোনো রকমে তার 6 মাসের ভরা পেট সামলে ধীরে ধীরে নায়েবের দিকে এগিয়ে যায়। তারপর ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর গলায় রাজনন্দিনী জিজ্ঞাসা করে, তা কি খবর নায়েব মশাই? নায়েব শিবচরণ রাজনন্দিনীকে আপাদমস্তক দেখে নেয়। তারপর বলে, জমিদার মশাই বিয়ে করতে চলেছেন খুব শীঘ্রই। তোকে ছেড়ে অন্য মেয়েকে সে বউ করবে। তোর যে দিন শেষ। এবার তোর বিছানায় শোয়ার জন্য আবার নতুন নাগর জোটা। শিবচরণের মুখ থেকে এই কথা শুনে রাজনন্দিনী 2 কানে হাত দিয়ে চেপে ধরে ধপ করে মাটিতে বসে পড়ে। তারপর কাঁদতে কাঁদতে বলে, না 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 না, কিছুতেই নয়। জমিদার মশাই আমার সঙ্গে এই বিশ্বাসঘাতকতা করতে পারেন না, পারেন না। এ খবর মিথ্যে মিথ্যে মিথ্যে। জমিদার মশাই আমাকে কথা দিয়েছিলেন যে আমাকে ওনার রাজবাড়ির বধূ করে নিয়ে যাবেন, তাও আবার সসম্মানে। রাজনন্দিনীর এই কথা শুনে শিবচরণ মুখ বেঁকিয়ে তোলে।
বলে, তোর মতো বেশ্যা বিধবা নারীকে জমিদার মশাই বধূ করবেন বলেছেন, আর তুইও জমিদারের কথা সত্যি ধরে নিয়েছিস। শোন শোন, সেই স্বপ্নের কথা তুই ভুলে যা। ঘুঁটে কুড়ুনি ছিলিস, সারা জীবন ঘুঁটে কুড়ুনি হয়েই থাকবি। রাজবাড়ির বধূ হওয়ার স্বপ্ন কোনোদিনও ভাবিস না। তোর মতো বেশ্যা বিধবা মেয়েকে কে বিয়ে করবে রে? শিবচরণের এই কথাগুলো শুনে রাজনন্দিনী নায়েবের কাছে ছুটে গিয়ে তার পাঞ্জাবি খামচে ধরে, বলে, এই সালা শয়তান, তুই মিথ্যে কথা বলছিস, আমাকে মিথ্যে কথা। জমিদার মশাই আমার সঙ্গে কখনো এরকম কিছু করতেই পারেন না। আমাকে উনি ঠকাতে কিছুতেই পারেন না, কিছুতেই না। রাজনন্দিনীর এই কথা শুনে নায়েব শিবচরণ রাজনন্দিনীর একটা হাত চেপে ধরে বলে, আমার কথা তোর যদি বিশ্বাস না হয়, তাহলে তুই নিজে গিয়ে জমিদার বাবুকে জিজ্ঞেস কর, উনি তোকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করছেন কি করছেন না। উনি তো এখন কাছারি বাড়িতেই আছেন। যা না, যা গিয়ে জিজ্ঞেস কর। নায়েব শিবচরণের মুখে জমিদার শ্যামরঞ্জন কাছারি বাড়িতে আছে শুনে সেখানে ছুটে যায় রাজনন্দিনী। সেখানে গিয়ে দেখে জমিদার মশাই তার খাস প্রজা ও জমিদার বাড়িতে জমিদারের সঙ্গে যারা কাজ করে তাদের সঙ্গে কি একটা আলোচনা করছে। জমিদার বাবুকে কাছারি বাড়িতে প্রজাদের সঙ্গে আলোচনা করতে দেখে রাজনন্দিনী সঙ্গে সঙ্গে কাছারি বাড়িতে ঢুকে জমিদার শ্যামরঞ্জনের পায়ে পড়ে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে বলে, জমিদার মশাই, জমিদার মশাই, আমি শুনলাম আপনি আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে নাকি বিয়ে করছেন। বলুন না খবরটা কি সত্যি? আকস্মিকভাবে রাজনন্দিনীকে পায়ে পড়তে দেখে শ্যামরঞ্জন ঘাবড়ে যায় কিছুক্ষণের জন্য। তারপর নিজেকে কিছুটা সামলে নিয়ে রাজনন্দিনীর চুলের মুঠি ধরে তার গলাটা টিপে ধরে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি বিয়ে করছি, তাতে তোর কি? এই কথা বলে শ্যামরঞ্জন রাজনন্দিনীকে এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। রাজনন্দিনী মাটিতে পড়ে যেতেই তার পেটে আঘাত লাগে। সে যন্ত্রণায় কোকিয়ে ওঠে সামান্য, তারপর ব্যথায় কোকিয়ে কুকিয়ে বলে, জমিদার মশাই, আপনি যদি বিয়ে করেন তাহলে আমার গর্ভে আপনার সন্তানের কি হবে? আপনি যে কথা দিয়েছিলেন আপনি আমার মতো বিধবা মেয়েকে বিবাহ করে আপনার রাজবাড়িতেও আপনার স্ত্রীর মর্যাদা দেবেন। রাজনন্দিনীর মুখ থেকে এই কথা শুনে জমিদার শ্যামরঞ্জনের দুই চোখ লাল রক্তবর্ণ হয়ে ওঠে এবং রাজনন্দিনীর দিকে তাকিয়ে মুখ বেঁকিয়ে বলে ওঠে, তোর মতো বেশ্যা বিধবা মাগিকে কে বিয়ে করে রে? আর তুই তো সাতঘাটের জল খাওয়া বিড়াল। তোর পেটে কার না কার সন্তান আছে তা ঠিক নেই, আর তুই কিনা বলছিস আমার সন্তান? তোর এত বড় সাহস! শ্যামরঞ্জনের এই কথা শুনে রাজনন্দিনী কাঁদতে কাঁদতে বলে ওঠে, জমিদার মশাই, আপনি সব ভুলে গেলেন, সব। আমার সঙ্গে কাটানো প্রতিটা রাত, দিনের পর দিন আপনি কি করেছেন সেগুলো সব ভুলে গেলেন। আমাকে মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার শরীর নিয়ে দিনের পর দিন ভোগ করেছেন, আর আপনার শরীরের খিদে মিটিয়েছেন। আর আজ আপনি আমার সন্তানকে অস্বীকার করছেন। কি বললি তুই? আমি তোকে মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তোর মতো মেয়ের শরীরকে ভোগ করেছি? এ কখনোই হতে পারে না। তুই আমার নামে মিথ্যে বদনাম দিচ্ছিস। কার না কার পেটের বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছিস তা ঠিক নেই, আর তুই বলছিস কিনা তোর পেটে আমার সন্তান আছে। জমিদার শ্যামরঞ্জন রাজনন্দিনীকে এই কথা বলে প্রজাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, এই তোরা এই কুলোটা মেয়ে ছেলেকে ঘাড় ধরে গ্রাম থেকে বের করে দে। এ গ্রামে থাকলে সবার সর্বনাশ করবে তোদের। জমিদারের এই কথা শেষ হওয়া মাত্র
নায়েব শিবচরণ হাসতে হাসতে ঘরে ঢুকে রাজনন্দিনীর দিকে তাকিয়ে বলে, জমিদার মশাই, আপনি ভুল করছেন। এই কুলোটা মেয়ে ছেলেকে তাড়িয়ে দিলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে ভেবেছেন? তা কখনোই হবে না, বরঞ্চ আপনার বিপদ আরো বাড়বে, বই কমবে না। নায়েব শিবচরণের কথা শুনে জমিদার মশাই গম্ভীর গলায় বলল, মানে তুমি কি বলতে চাইছো ঠিক করে বলো তো? শিবচরণ তখন জমিদার মশাইয়ের দিকে তাকিয়ে বলে, এই মেয়েকে যদি আপনি গ্রামে নাও রাখেন, যদি তাড়িয়েও দেন, তাহলে ও গ্রামের বাইরে গিয়ে আপনি ওর সঙ্গে কি কি করেছেন সব গ্রামের বাইরে গিয়ে বদনাম করে রটাবে। আর এই বদনাম গ্রামের লোকেরা যদি একবার জানতে পারে, তাহলে আপনার বিপদ বাড়বে, বই কমবে না। তাই বলছি, এই মেয়েকে গ্রাম থেকে তাড়িয়ে না দিয়ে বরং ওর পেটের ডিমটাকে একেবারে চিরদিনের মতো শেষ করে দিন, তাহলে আপনি সারা জীবনের মতো নিশ্চিন্ত হবেন। নায়েবের এই কথা শুনে জমিদার শ্যামরঞ্জন বলে ওঠেন, একদম ঠিক কথাই বলেছ। এই গাছ আর গাছের চারাকে বাঁচিয়ে রাখার কোনো দরকার নেই। এই গাছ বেঁচে থাকলে আমার সমস্যা বাড়বে, বই কমবে না। তাই একে পৃথিবী থেকে বরং সরিয়ে দেওয়াই শ্রেয়। এই কথা বলে শ্যামরঞ্জন তার পোষা লেঠেলদের ডাকে, তাদের বলে, এই তোরা কে কোথায় আছিস? এই বেশ্যাটাকে তুলে নিয়ে গিয়ে তোরা শেষ করে দে এক্ষুনি। জমিদারের হুকুম শুনে কাছারি বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা লেঠেলগুলো কাছারি বাড়ির ভেতর এসে যেই রাজনন্দিনীর হাতটা ধরতে যাবে, নায়েব শিবচরণ লেঠেলগুলোর উদ্দেশ্যে বলে ওঠে, আরে দাঁড়া দাঁড়া, তোদের এত তাড়া কিসের বলতো? আমার একটা ছোট কাজ আছে রাজনন্দিনীর সঙ্গে, সেই কাজটাকে সেরে নি, তারপর তোরা বরং তোদের কাজ করিস। এই কথা বলে শিবচরণ ধীরে ধীরে সাপদের হাসি হাসতে হাসতে রাজনন্দিনীর দিকে এগিয়ে যায়। তারপর তিনি যে কাজটা করে বসেন, সেটা কাছারি বাড়িতে যারা ছিল জমিদারের সঙ্গে, তারা কেউ ভাবতেই পারেনি। নায়েব শিবচরণ রাজনন্দিনীর সামনে দাঁড়িয়ে তার শরীর থেকে সাদা থান শাড়িটা হঠাৎ করে টেনে খুলে দেয়। রাজনন্দিনীকে নগ্ন করে দেয় শিবচরণ। যেমন মহাভারতে পাশা খেলার সময় দুঃশাসন দ্রৌপদীর সঙ্গে করেছিলেন, ঠিক সেই রকম নায়েবের এই কাণ্ড দেখে কাছারি বাড়ির ভেতর জমিদার থেকে শুরু করে প্রজারাও রাজনন্দিনীর নগ্ন দেহ আর ফোলা 6 মাসের ভরা পেট দেখে হাসতে থাকে হো হো করে। নায়েবের এই কাণ্ড দেখে রাজনন্দিনী কাঁদতে কাঁদতে বলল হাত জোড় করে, নায়েব মশাই, আপনি আমার কি সর্বনাশ করলে! সবার সামনে আপনি আমার ইজ্জত এভাবে কেড়ে নিলে। রাজনন্দিনীর কথা শুনে শিবচরণ তার দিকে তাকিয়ে খিক খিক করে হেসে বললেন, তোর ইজ্জত কবে ছিল রে মাগি? তুই তো বিয়ের আগে থেকেই নিজের ইজ্জত হারিয়ে বসে আছিস। তোর আবার ইজ্জত? তুই আমাকে তোর বাড়ির সামনে যে অপমান করেছিলিস, আজ সেই অপমান আমি তোকে দ্বিগুণ হারে ফিরিয়ে দিলাম। নে, এবার তোর মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। এই কথা বলে শিবচরণ পাইকগুলোর উদ্দেশ্যে চিৎকার করে বলে, এই, তোরা ওকে নিয়ে গিয়ে শেষ করে দে। নায়েবের এই কথা শুনে লেঠেলগুলো রাজনন্দিনীকে টানতে টানতে কাছারি বাড়ির বাইরে যেই নিয়ে যেতে যাবে, রাজনন্দিনী জমিদার শ্যামরঞ্জন আর নায়েব শিবচরণের উদ্দেশ্যে বলে ওঠে, আমাকে আর আমার পেটের বাচ্চাটাকে
তোরা মেরে ফেলতে চাইছিস তো? তাতে কি হয়েছে? আমি অভিশাপ দিয়ে যাচ্ছি, এই গ্রামের কোনো সদ্যজাত শিশু বাঁচবে না, বাঁচবে না। সবাই মরবে, সবাই সবাই। তুই যাকে বিয়ে করতে চলেছিস, তোদের বিয়ে করার পর তোদের সেই সন্তানও বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। জমিদার মশাই, আপনি কোনো দিনও বাবা হতে পারবেন না। এই বিধবার অভিশাপ একদিন না একদিন এই গ্রামে লাগবেই লাগবে। আমি এই অভিশাপ দিয়ে গেলাম আপনাকে। রাজনন্দিনীর এই রকম অভিশাপ শুনে জমিদার মশাই ও নায়েব ও কাছারি বাড়িতে যারা ছিল তারাও হো হো করে হাসতে থাকে। নতুন বউ, তুমি দুধে আলতার থালায় পা দিয়ে ভিতরে আসো তো দেখি। কনক দেবীর কথায় অবন্তিকা তার লাল আলতা মাখানো রূপোর নূপুর পরা পাটা শাশুড়ি মা ওরফে জমিদার শ্যামরঞ্জনের মায়ের কথা অনুযায়ী যেই দুধে আলতায় রাখতে যাবে অমনি বাইরে থেকে নায়েব শিবচরণের গলা শোনা যায়। সে চিৎকার করতে করতে জমিদার বাড়িতে ঢুকতে ঢুকতে বলে, জমিদার বাবু, জমিদার বাবু, আপনি তাড়াতাড়ি চলুন, গ্রামে বড় সর্বনাশ ঘটে গেছে আবার। নায়েব শিবচরণকে চিৎকার করতে করতে বাড়ির ভিতর ঢুকতে দেখে শ্যামরঞ্জন জিজ্ঞাসা করে, শিবচরণ, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? দেখতে পাচ্ছ না বাড়িতে নতুন বউ এসেছে? তা চিৎকার না করে কি হয়েছে বলো। জমিদার বাবু, আপনি তাড়াতাড়ি আপনার খাস লেঠেলদের রতনের বাড়ি নিয়ে যান, ওর মহা সর্বনাশ হয়ে গেছে আবার। কি সর্বনাশ হয়েছে আবার? শিবচরণ ভয়ার্ত গলায় বলে ওঠে জমিদার শ্যামরঞ্জন বাবুকে। সোমবার দিন রাতে রতনের বউ একটা কন্যা সন্তান জন্ম দিয়েছিল, কিন্তু আজ সকাল থেকেই সেই সদ্যজাত শিশুটিকে বাড়ির মধ্যে আর কোথাও পাওয়া যাচ্ছে না। শিবচরণের এই কথা শুনে কনক দেবী বলে ওঠেন কাঁপা কাঁপা গলায়, আবার 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 গ্রামের গ্রামের বাচ্চা উদাও? হ্যাঁ, আবার? হ্যাঁ মা ঠাকরান, আবার গ্রাম থেকে একটা বাচ্চা উধাও হয়ে গেছে। এই নিয়ে 1.5 মাসে 3টে বাচ্চা উধাও হচ্ছে, আর তাদের মৃতদেহটাই গ্রামের কোথাও না কোথাও পাওয়া যাচ্ছে। শিবচরণের মুখে এই কথা শুনে জমিদার বাড়ির এক দাসী কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, ও মা গো, এই গ্রামে এমন কার দৃষ্টি লাগলো গো? মাগুলোর কোল থেকে সদ্যজাত সন্তানগুলোকে এভাবে কেড়ে নেওয়া হচ্ছে। ও বাবা গো। শিবচরণের মুখে আবার গ্রাম থেকে বাচ্চা উধাও হয়ে যাওয়ার ঘটনা শুনে জমিদার শ্যামরঞ্জন বলল, চলো তো রতনের বাড়িতে যাই, গিয়ে জেনে আসি ওর বাচ্চাটা কিভাবে উধাও হলো। এই কথা বলে শ্যামরঞ্জন নায়েব শিবচরণের সঙ্গে বিয়ে বাড়ি আর পাশে দাঁড়ানো তার নতুন বউকে ছেড়ে সঙ্গে সঙ্গে রতনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেই কনক দেবী বললেন তার মেয়ে রত্নার উদ্দেশ্যে, এই রত্না, রত্না, যা মা যা, তোর বৌদিকে নিয়ে তোর দাদার ঘরে দিয়ে আয় যা। বেচারি অনেক দূর থেকে এসেছে, ওর একটু এখন বিশ্রামের প্রয়োজন, কাল আবার অনেক আচার অনুষ্ঠান আছে যে। যা মা যা। কনক দেবীর কথা শুনে রত্না অবন্তিকাকে নিয়ে সিঁড়ি দিয়ে উঠে দোতলার ঘরে নিয়ে যায়। নিয়ে গিয়ে বলল, বৌদিমণি, তুমি বরং পোশাকটা ছেড়ে একটু বিশ্রাম করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে রত্না ঘর থেকে বেরিয়ে যেতেই অবন্তিকা আয়নার সামনে ধীরে ধীরে এগিয়ে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে গায়ের অলংকারগুলো একটা একটা করে খুলতে থাকে। কানের দুলটা যেই খুলতে যাবে
হঠাৎ অবন্তিকার মনে হলো আয়নার ভেতর থেকে একটা সাদা মতো অবয়ব বেরিয়ে এসে তাকে ধাক্কা দিয়ে যেন আয়নার উল্টো দিকের দেওয়ালে মিশে গেল চোখের নিমেষের মধ্যে। এই রকম একটা অদ্ভুত দৃশ্য সঙ্গে এই রকম একটা অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখে অবন্তিকা ভয় পেয়ে যায় ঠিকই, কিন্তু সে ছোট থেকেই সাহসী বলে নিজেকে কিছুটা সামলে নিয়ে সারা ঘরে ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে সেই অবয়বের অস্তিত্ব খুঁজতে লাগলো, কিন্তু আর সেই অবয়বকে ঘরের কোথাও দেখতে পেল না। অবন্তিকা নিজের মনের ভুল ভেবে আবার আয়নার সামনে ফিরে গিয়ে তার অলংকারগুলো খুলতে লাগলো ঠিকই, কিন্তু তার সমানে মনে হতে থাকে ঘরের দরজার বাইরে থেকে তাকে যেন কেউ দেখছে, কারণ দরজার পর্দাটা সমানে নড়ছে। এই রকম মনে হতে সে ঘরের দরজা দিয়ে এগিয়ে যায়, কিন্তু বাইরে বেরিয়ে সে কাউকেই দেখতে পায় না। রতন, তোর বাচ্চাকে কখন থেকে পাওয়া যাচ্ছে না? শ্যামরঞ্জনের কথা শুনে রতন কাঁদতে কাঁদতে বলে, আজ ভোগ থেকে জমিদার মশাই, তা বাচ্চাটা হারালো কি করে? ওই তো জমিদার মশাই, আমার স্ত্রী ভোরবেলার দিকে কলঘর যাওয়ার প্রয়োজন হয়েছিল, তাই সে আতুর ঘর থেকে বেরিয়ে আতুর ঘরের পিছনের কলঘরে যায়। ছেলেদের আতুর ঘরে ঢোকা বারণ বলে আমি আতুর ঘরের বাইরে বসে পাহারা দিচ্ছিলাম, আরও কখন কল ঘরে চলে যায় আমি জানতেও পারিনি, কারণ আমি ঘুমাচ্ছিলাম। তারপর হঠাৎ করে একটা চিৎকারে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই উঠে দেখি আমার স্ত্রী আতুর ঘরে বসে কাঁদছে। আমি ওকে কাঁদতে থেকে জিজ্ঞাসা করি যে কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ও তখন বলে যে আমাদের সন্তানকে যেন কে চুরি করে নিয়ে গেছে। ওর এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি তখন সারা বাড়ি তন্ন তন্ন করে আমার সন্তানকে খুঁজি, কিন্তু বাড়ির কোথাও পাই না জমিদার মশাই, কোথাও পাই না। রতনের সব কথা শুনে জমিদার শ্যামরঞ্জন বাবু ওর নায়েব শিবচরণ ও রতন আরও কয়েকজন পাইককে সঙ্গে নিয়ে সারা গ্রাম ঘুরে রতনের সদ্যজাত শিশুকন্যাটিকে খুঁজতে শুরু করল। তারপর খুঁজতে খুঁজতে হেতুলগঞ্জ গ্রামের উত্তর দিকে একটা পরিত্যক্ত খাল পড়ে। সেই পরিত্যক্ত খালের ধারে রতনের সদ্যজাত শিশুকন্যাটিকে মৃত অবস্থায় যখন পাওয়া যায়, দেখা যায় শিশুকন্যার ধড় থেকে মুন্ডুটাকে যেন ছিঁড়ে নিয়েছে এবং বাচ্চাটার মুন্ডুটা পাশেই পড়ে আছে, সেই সঙ্গে বাচ্চাটার হাত পা সব ভাঙা। রতন তার মেয়ের এই রকম ভয়ঙ্কর বিভৎস অবস্থা দেখে ওই খাল পাড়েই অজ্ঞান হয়ে পড়ে যায়। জমিদার শ্যামরঞ্জন নায়েব শিবচরণের দিকে তাকিয়ে বলে, আগের তিনটে বাচ্চাকে যেমন প্রথমে চুরি করে খুন করা হয়েছে, এবারও ঠিক একই রকম ভাবে রতনের বাচ্চাটাকেও প্রথমে চুরি করে তারপর একই রকম ভাবে খুন করেছে খুনি। আচ্ছা নায়েব মশাই, এই একই রকম ভাবে বাচ্চাগুলোকে চুরি করে আমাদের গ্রামে কে এইভাবে খুন করছে? এবং যে খুনগুলো করছে খুনি তার কোনো রকম প্রমাণও রেখে যাচ্ছে না। সে গ্রামে ঢুকে গ্রামের সব লোকচক্ষুর আড়ালে গিয়ে খুব সুন্দর নিখুঁতভাবে খুনগুলো করছে। শ্যামরঞ্জন বাবুর কথা শুনে নায়েব শিবচরণ বেশ চিন্তিত মুখে বলল, এ যে খুবই অদ্ভুত চিন্তার বিষয় জমিদার মশাই। কে যে খুনগুলো করছে তার কোনো প্রমাণই যে নেই, এবং যে খুনগুলো করছে তাকে আজ পর্যন্ত কোনোদিনও দেখা যায়নি। যখন এই গ্রামে চাষি পরাণ মণ্ডলের সদ্যজাত পুত্র সন্তানটি খুন হলো, আপনি তো তখন থেকেই গ্রামে রাতে পাহারা দেবার জন্য পাইক রেখেছিলেন, কিন্তু সেই পাইকগুলো আজও এখনো পর্যন্ত বলতে পারেনি আর দেখনি যে খুনগুলো কে করছে। আমার মনে হয় যে খুনগুলো করছে না সে খুবই ধূর্ত, তাই সে খুনগুলো খুবই সাবধানে করছে যাতে
আমরা কোনো রকম ভাবে তাকে ধরতে না পারি। নায়েব শিবচরণের এই কথা শুনে শ্যামরঞ্জন বাবু বলে, তুমি ঠিকই বলেছ, যে খুনগুলো করেছে সে খুবই ধূর্ত আর খুবই সাবধানী। তাকে যদি আমি একবার দেখতে পাই তাহলে খুন করে ফেলবো। গ্রামে লুকিয়ে লুকিয়ে ঢুকে খুন করা বেরিয়ে যাবে। এরপর শ্যামরঞ্জন আর শিবচরণের কথা শেষ হলে শ্যামরঞ্জন তার সঙ্গে আনা খাস পাইকগুলোকে বাড়ি যাওয়ার আগে বলে, তোরা এই সদ্যজাত মৃত শিশুটিকে কাপড়ে মুড়ে রতনের বাড়িতে দিয়ে আয়। আর শিবচরণ বাবু, বাচ্চাটার যাতে ভালো করে শেষ কাজ সম্পন্ন হয় সে বিষয়টা আপনি দেখবেন। আমি এখন বাড়ি গেলাম, পরশু বিকেলে আপনার সঙ্গে কাছাড়ি বাড়িতে দেখা হচ্ছে। এই বলে শ্যামরঞ্জন যেই পালকিতে উঠতে যাবে হঠাৎ তার কানের পাশে কে যেন মেয়েলি ফ্যাস ফ্যাসে গলায় বলে গেল, জমিদার মশাই, আমি একে একে এই গ্রামের সব সদ্যজাত শিশুগুলোকে তার মায়ের কোল থেকে চিনিয়ে নেব। আপনি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু না। আপনি আপনার সন্তানের মৃত্যু দেখার জন্য আগে থেকে তৈরি থাকুন। মেয়েলি ফ্যাস ফ্যাসে গলার আওয়াজটা কানে আসতেই শ্যামরঞ্জন পালকির সামনে থমকে দাঁড়িয়ে পড়ে আর চিৎকার করে বলতে থাকে এদিক ওদিক মুখ ঘুরিয়ে, কে 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 এই কথাগুলো বলছে? সাহস থাকলে আমার সামনে আয়। শ্যামরঞ্জনকে এইভাবে পালকির সামনে দাঁড়িয়ে চিৎকার করতে দেখে শিবচরণ বাবুর সঙ্গে সঙ্গে ছুটে আসে, জিজ্ঞাসা করে, জমিদার বাবু, কি হয়েছে? ওই রকম ভাবে চিৎকার চেঁচামেচি করছেন কেন? আপনি কি কিছু দেখে ভয় পেয়েছেন নাকি? শ্যামরঞ্জন বাবু বললেন, না না, কিছু না নায়েব মশাই, মনে হয় আমার মনের ভুল হবে। এই কথা বলে উনি পালকিতে উঠে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। পালকিতে যেতে যেতে শ্যামরঞ্জন বাবুর শুধু মনে হলো তার পাশে অদৃশ্য কেউ যেন বসে আছে, কিন্তু তাকে দেখা গেল না। শুধু অনুভব করতে পারল, কারণ পালকিটা খুব অদ্ভুতভাবে ভারী লাগতে লাগলো। লাল গোলাপের পাপড়ি ছড়ানো সাদা বিছানার উপরে লাল বেনারসি শাড়ি পরিহিত এবং রজনীগন্ধা ফুলের সাজে সজ্জিত নববধূ অবন্তিকা মুখ নিচু করে বসে আছে এবং ঘরের চারদিকে রজনীগন্ধা ফুলে ও গোলাপের সুগন্ধে চারিদিকটা ম ম করছে এবং ঘরের সিলিং থেকে ঝাড়বাতি রঙিন হালকা আলোয় সারা ঘরের আলো আঁধারি একটা মোহময় পরিবেশের সৃষ্টি করেছে। ঘরের দরজায় খুট করে একটা আওয়াজ হতেই অবন্তিকা মুখ তুলে তাকিয়ে দেখে তার স্বামী ধীর পায়ে ঘরে প্রবেশ করছে। ঘরে প্রবেশ করে শ্যামরঞ্জনবাবু দরজাটা বন্ধ করে তার দিকে এগিয়ে আসছে। শ্যামরঞ্জনকে তার দিকে এগিয়ে আসতে দেখে অবন্তিকা আবার লজ্জায় মুখ নিচু করে ফেলে। এরপর শ্যামরঞ্জন অবন্তিকার পাশে বসে অবন্তিকার চিবুকটা একটু তুলে ধরে বলে, ওই দেখি আমার সুন্দরী রাঙা বউটার মুখখানা একবার দেখি। এই কথা শ্যামরঞ্জন অবন্তিকাকে বলতেই অবন্তিকা ধীরে ধীরে কাজল রাঙা লজ্জিত চোখ দুটো নিয়ে শ্যামরঞ্জনের দিকে তাকাতেই শ্যামরঞ্জন তাকে জড়িয়ে ধরে, বলে, আজ থেকে তুমি এই রাজবাড়ির আর আমার রানী। এই কথা বলে শ্যামরঞ্জন পাঞ্জাবির পকেট থেকে একটা লাল ভেলভেটের কৌটো বের করে সেটা খুলতেই অবন্তিকা দেখে সেই কৌটোর মধ্যে একটা হীরের আংটি। কৌটো থেকে সেই আংটিটা বের করে শ্যামরঞ্জন অবন্তিকার অনামিকার আঙুলে পরিয়ে দেয়, বলে, এই আংটি তুমি সারা জীবন পরে থাকবে।
এটা আমার স্মৃতিচিহ্ন হিসেবে তোমার কাছে রইল। আমি যখন মরে যাব তখন আমার দেওয়া এই আংটির কথা তোমাকে মনে করাবে। শ্যামরঞ্জনের এই কথা শুনে অবন্তিকা শ্যামরঞ্জনের ঠোঁটে হাত দেয়, বলে, স্বামী, আপনি দয়া করে আজকের দিনে এই কথা বলবেন না। আজ থেকে যে আমাদের একসঙ্গে পথ চলা শুরু, এখনই আপনি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবছেন? এই কথা বলে অবন্তিকা শ্যামরঞ্জনকে জড়িয়ে ধরে। অবন্তিকার মুখে এই কথা শুনে শ্যামরঞ্জন কিছু বলল না। তারপর অবন্তিকার গা থেকে ধীরে ধীরে একটা একটা করে অলংকারগুলো খুলে ফেলতে লাগলো। সব অলংকার খুলে ফেলে অবন্তিকাকে বিছানায় শুইয়ে দেয় জমিদার শ্যামরঞ্জন। তারপর নিজের গায়ের পোশাক ছেড়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে অবন্তিকার নরম লাল ঠোঁটে নিজের ঠোঁট বোলাতে শুরু করে। তারপর ধীরে ধীরে অবন্তিকার সারা নরম দুধে আলতা শরীরে শ্যামরঞ্জন তার ঠোঁট বোলাতে শুরু করে। আর একটা একটা করে অবন্তিকার শরীর থেকে পোশাক খুলতে শুরু করে। যখন অবন্তিকা ধীরে ধীরে উত্তেজিত হতে শুরু করে, শ্যামরঞ্জন যখন অবন্তিকার স্তনযুগল চুষতে ব্যস্ত গভীরভাবে, তখন অবন্তিকা মাঝে মাঝে উত্তেজিত হয়ে শ্যামরঞ্জনকে জড়িয়ে ধরে গভীর আদর উপভোগ করছিল। ঠিক সেই সময় হঠাৎ অবন্তিকার চোখ পড়ে ঘরের সিলিংয়ের দিকে। ঘরের সিলিংয়ে অবন্তিকার চোখ পড়তেই সে বিস্ফারিত দৃষ্টিতে দেখে একটা কালো পোড়া নগ্ন মহিলা সিলিংয়ের দেয়ালে টিকটিকির মতো ঘোরাফেরা করছে। মহিলা বললে ভুল হবে, একটা ভয়ঙ্কর দেখতে পিশাচিনী। সেই পিশাচিনী সিলিংয়ে টিকটিকির মতো ঘোরাফেরা করতে করতে অবন্তিকার দিকে তাকিয়ে খিক খিক করে হেসে ফ্যাস ফ্যাসে গলায় হলুদ দুটো জ্বলন্ত দৃষ্টি দিয়ে বলছে, কিরে, কি ভেবেছিস তুই স্বামী সন্তান নিয়ে সুখে রাজবাড়িতে সংসার করবি? হ্যাঁ, আমার জায়গায় আমি তোকে সুখে সংসার করতে দেব না, কিছুতেই না, কখনো না। যেটা আমার পাওয়ার কথা ছিল সেটা তুই কেড়ে নিয়েছিস। আমি তোর কাছ থেকে তোর সন্তান ও স্বামীকে কেড়ে নেব, দেখে কেড়ে নেব, কেড়ে নেব। ঘরের সিলিং থেকে পিশাচিনীটাকে ওইভাবে ঘোরাফেরা করতে দেখে এবং সেই পিশাচিনীটার ভয়ঙ্কর কথাগুলো শুনে অবন্তিকা চিৎকার করে ওঠে। অবন্তিকা চিৎকার করে উঠতেই শ্যামরঞ্জন অবন্তিকার চিৎকার শুনে চমকে ওঠেন, বলেন, কি হয়েছে অবন্তিকা? এইভাবে তুমি চিৎকার করে উঠলে কেন? অবন্তিকার সঙ্গে সঙ্গে উঠে বিছানায় পড়ে থাকা সাদা চাদরটা টেনে নিয়ে নগ্ন বুকের উপর জড়িয়ে নিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে হাত দেখায় এবং কিছুক্ষণ আগে সে কি কি দেখেছে আর কি কি শুনেছে ওই পিশাচিনীর মুখ থেকে সমস্তটা শ্যামরঞ্জনকে বলতেই শ্যামরঞ্জন অবন্তিকাকে তার নগ্ন বুকের উপর টেনে নিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আরে সোনা, অন্ধকার ঘরের মধ্যে তুমি কি দেখতে কি দেখেছো তার ঠিক নেই। তার মধ্যে নতুন জায়গায় এসেছো, তাই এরম ভয় পেয়েছো। চিন্তা করো না, আমি তো তোমার সঙ্গে আছি নাকি। এই কথা বলে অবন্তিকার কথাটায় পাত্তা না দিয়ে তাকে আবার শুইয়ে দিয়ে তার নগ্ন বুকের ওপর থেকে সাদা চাদরটা সরিয়ে দেয়। আবার অবন্তিকার নরম নগ্ন শরীরের ভেতর শ্যামরঞ্জন গভীর আদরে ডুবে যায়। কিন্তু অবন্তিকার শুধু মনে হতে থাকে বিছানার পাশে খোলা জানালার বাইরে দিয়ে সেই পিশাচিনী ফ্যাস ফ্যাসে গলায় তাকে বলছে, আমি তোর স্বামী আর সন্তানকে ঠিক তোর কাছ থেকে কেড়ে নিয়ে যাব, দেখিস।
শ্যামরঞ্জন ও অবন্তিকার বিয়ের দুদিন পর শ্যামরঞ্জন যখন গ্রামে ঘুরে ফিরে চাষিদের কাছ থেকে খাজনা নিচ্ছিল, তখন হঠাৎ নায়েব শিবচরণ কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে আসে জমিদার শ্যামরঞ্জনের কাছে। শিবচরণকে ওইভাবে কাঁদতে দেখে শ্যামরঞ্জন তাকে জিজ্ঞাসা করে, শিবচরণ, এইভাবে কাঁদছো কেন? কি হয়েছে? জমিদার মশাই, আর বলবেন না, আমার দিদির মহা সর্বনাশ হয়ে গেছে। তোমার দিদির কি সর্বনাশ হয়েছে শিবচরণ? জমিদার শ্যামরঞ্জনের প্রশ্নে শিবচরণ ধীরে ধীরে বলতে শুরু করে। আমার বড়দি ওই কিছুদিন হলো ওর 1 মাসের ছেলেটাকে নিয়ে আমার মায়ের কাছে থাকতে এসেছিল, কিন্তু কি শিবচরণ? বলো, তোমার দিদির কি হয়েছে সব খুলে আমাকে বলো। কিন্তু আজ ভোর থেকেই রতনের সদ্যজাত কন্যা সন্তানের মতো আমার দিদির 2 মাসের সদ্যজাত পুত্র সন্তানটিকে বাড়ির কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বাবু, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শিবচরণের মুখ থেকে এই কথা শুনে জমিদারের চক্ষু চড়ক গাছ হয়ে যায় ঠিকই, কিন্তু মুখে কিছু বলে না। এরপর শিবচরণ ও কয়েকজন পাইককে সঙ্গে নিয়ে শিবচরণের দিদির সন্তানকে সারা গ্রামে খুঁজতে বেরোয় জমিদার শ্যামরঞ্জন। তারপর তন্ন তন্ন করে সারা গ্রাম খোঁজার পর সবশেষে গ্রামের বুড়ো বটতলার শিব মন্দিরের পেছনে যে বড় বাঁশবাগানটা আছে, সেই বাঁশবাগানের ভেতরে রতনের সদ্যজাত কন্যা সন্তানের মতো শিবচরণের দিদির পুত্র সন্তানটিকেও মুণ্ডহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আগের বারের মতো শিবচরণ তার ভাগ্নের ওই ভয়ঙ্কর বিভৎস অবস্থা দেখে ওইখানেই হড়হড় করে বমি করে দেয় এবং ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর অন্যদিকে শিবচরণের দিদির সন্তানের এই অবস্থা দেখে জমিদার শ্যামরঞ্জন মনে মনে বলে ওঠে, যে 4 মাস আগে মারা যাওয়ার সময় আমাকে আর আমাদের গ্রামকে অভিশাপ দিয়েছিল, তার অভিশাপ আবার সত্যি হলো না তো? সে আবার এই গ্রামে ফিরে আসেনি তো? এই কথা শ্যামরঞ্জনের মনে আসতেই তার বুকের ভেতর একটা অজানা অশনি সংকেতের ভয়ের দামামা বেজে ওঠে। সেই সঙ্গে বুকের ভেতর থেকে হিমশীতল একটা স্রোত বয়ে যায়। এরপর যত দিন যায়, গ্রামে বাচ্চা খুন হওয়ার সঙ্গে সঙ্গে আর একটা অস্বাভাবিক ও নৃশংস ঘটনা ঘটতে শুরু করে। এই নৃশংস ঘটনা সারা হেতুলগঞ্জ গ্রামের পুরুষদের মনে ভয় ঢুকিয়ে দেয়। আর নৃশংস অস্বাভাবিক ঘটনা ঘটেছে রাজনন্দিনীর বাড়ির ঠিক সামনে। ঘটনার সূত্রপাত শুরু হয় শিবচরণের দিদির সন্তানের মৃত্যুর ঠিক 1 দিন পর থেকে। গভীর রাত, সারা হেতুলগঞ্জ গ্রামের মানুষ ও জমিদার বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। গ্রামের উত্তর দিকে খালপাড়ের সামনে যে বড় নারকেল গাছটা আছে, সেই নারকেল গাছের উপরে একটা বড় কালো প্যাঁচা বসে আছে আর সমানে তারস্বরে কান ফাটানো চিৎকার করছে। সেই চিৎকার শুনে মনে হচ্ছে গ্রামে আজ কোনো অশুভ ঘটনা ঘটবেই। আর অন্যদিকে রাজনন্দিনীর ভাঙা কুঁড়ে ঘরের সামনে একটা বিড়াল সমানে করুণ সুরে কেঁদে চলেছে ম্যাও ম্যাও করে। রাত তখন 1:30 বাজে। ঠিক সেই সময় জমিদার শ্যামরঞ্জনের খাজনা যে হিসাব রাখে, সেই দয়ারাম হালদার কি একটা কাজে শহরে গিয়েছিল। গ্রামে ফিরতে ফিরতে রাত 1:30 বেজে যায়। সে যখন রাজনন্দিনীর ভাঙা কুঁড়ে ঘরের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে। একটা মেয়েলি করুণ কণ্ঠের কান্নার আওয়াজ শুনতে পায়। সেই মেয়েলি করুণ সুরে কান্নার আওয়াজটা আসছিল ওই রাজনন্দিনীর
কুঁড়ে ঘরের ভেতর থেকে। রাজনন্দিনীর ভাঙা কুঁড়ে ঘরের ভেতর থেকে করুণ মেয়েলি কণ্ঠে কান্নার আওয়াজ শুনে দয়ারাম রাজনন্দিনীর ভাঙা কুঁড়ে ঘরের দিকে এগিয়ে যায়, আর কুঁড়ে ঘরের দিকে তাকিয়ে বেশ অবাক ও বিস্মিত কণ্ঠে বলে, এই ভাঙা কুঁড়ে ঘরের ভিতর থেকে একটা কান্নার আওয়াজ আসছে না? কিন্তু রাজনন্দিনী এই গ্রাম থেকে চলে যাওয়ার পর তো ওই কুঁড়ে ঘরে আর কেউ আসেনি। এখনো পর্যন্ত তো ওটা ভাঙা অবস্থাতেই পড়ে রয়েছে। কিন্তু এই ভাঙা কুঁড়ে ঘরে এখন কেই বা এলো, আর কাঁদছেই বা কে? এই কথা বলে দয়ারাম রাজনন্দিনীর ভাঙা কুঁড়ে ঘরে ঢোকে ঠিকই, কিন্তু কুঁড়ে ঘরটা এতটাই অন্ধকার ছিল যে চোখে কিছুই দেখা যাচ্ছিল না। তার মধ্যে আজ আবার অমাবস্যার রাত, কিন্তু ঘরের মধ্যে অন্ধকার থাকার জন্য দয়ারাম চোখে কিচ্ছু দেখতে পেল না। চোখে কিছু দেখতে না পেলেও ঘরের ভিতর থেকে সমানে মেয়েলি করুণ কণ্ঠে কান্নার আওয়াজটা সে শুনতে পেল। দয়ারামের পকেটে একটা ছোট্ট টর্চ ছিল। অন্ধকার ঘরের ভেতরে কে কাঁদছে সেটা দেখার জন্য সেই টর্চটা বের করে নিয়ে জ্বালাতেই দেখতে পেল ভাঙা কুঁড়ে ঘরের মাঝখানে একটা সাদা থান পরা বিধবা মেয়ে বসে আছে ঠিকই, কিন্তু তার মুখটা দেখা যাচ্ছে না, কারণ সেই বিধবা মেয়েটা পেছন ফিরে মুখ নিচু করে কাঁদছে। ভাঙা কুঁড়ে ঘরের ভেতরে একটা বিধবা মেয়েকে ওইভাবে কাঁদতে দেখে দয়ারাম বেশ খানিকটা অবাক হয়। তারপর জ্বলন্ত টর্চটাকে নিয়ে ধীরে ধীরে মেয়েটার দিকে এগিয়ে যায়, জিজ্ঞাসা করে, আপনি কে? আপনি এইভাবে এই মাঝরাতে এই ভাঙা কুঁড়ে ঘরের ভিতর বসে বসে কাঁদছেন কেন? বিধবা মেয়েটাকে প্রশ্ন করতেই দয়ারাম দেখল মেয়েটা তার প্রশ্নে কোনো জবাব না দিয়ে মুখ নিচু করে কেঁদেই চলেছে। আবার তখন দয়ারাম প্রশ্ন করল বিধবা মেয়েটাকে, আরে কি মুশকিল, আপনি কে বলুন তো? এই ভাঙা কুঁড়ে ঘরের ভিতর মাঝরাতে বসে বসে কাঁদছেন, আরে কিছু কি সমস্যায় পড়েছেন? বলুন না। কিন্তু এবারেও দয়ারাম দেখল মেয়েটা তার দিকে মুখ না ফিরিয়ে কোনো উত্তর না দিয়ে কেঁদে চলেছে হাউ হাউ করে। মেয়েটার এই রকম ব্যবহার দেখে দয়ারাম খানিকটা বিরক্ত হয়ে ভাঙা কুঁড়ে ঘরটা থেকে যেই বেরিয়ে আসতে যাবে অমনি দয়ারাম পেছন দিক থেকে শুনতে পায় সেই বিধবা মেয়েটা তাকে গম্ভীর এবং কর্কশ কণ্ঠে বলছে, কিরে, সেদিন আমার উপর ওরা যখন অত অত্যাচার করছিল ওই কাছারি বাড়িতে, তুই তো সেদিন আমার উপর হওয়া অত্যাচার দেখে চুপ করে দাঁড়িয়েছিলি। তখন কি তুই কোনো প্রতিবাদ করেছিলি? ওরা যখন আমার উপর নৃশংসভাবে অত্যাচার করছিল, তুই কি তখন অন্যদের মতো মজা নিচ্ছিলি? বল। এই কথাটা পেছন দিক থেকে দয়ারামের কানে আসতেই দয়ারামের বুকটা ভয়ে ছ্যাঁত করে ওঠে, আর তার হাত থেকে সঙ্গে সঙ্গে জ্বলন্ত টর্চটা পড়ে যেতেই সে ধীরে ধীরে পেছন ফিরতেই থাকে। তার সামনে যে বিধবা মেয়েটা দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, স্বয়ং রাজনন্দিনী। আর রাজনন্দিনী দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু তার দেহটা সম্পূর্ণ নগ্ন, পেটটা ফোলা। এছাড়া রাজনন্দিনীর যোনি থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। রাজনন্দিনীকে দেখা মাত্র দয়ারাম ভয়ে চমকে ওঠে আর কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, রাজনন্দিনী, তুই তো মরে গেছিস। দয়ারামের এই কথা শুনে রাজনন্দিনী এগিয়ে আসতে থাকে। তার হলুদ দুটো জ্বলন্ত চোখ আর কালো কালো বড় বড় নখযুক্ত হাত বাড়িয়ে দয়ারামের দিকে এগিয়ে আসতে আসতে বলে, প্রতিশোধ নিতে এসেছি আমি। সেদিন কাছারি বাড়িতে যারা আমার উপর নৃশংসভাবে অত্যাচার করেছিল,
আর যারা আমার উপর হওয়ায় নৃশংসভাবে অত্যাচারটা দেখেও চুপ করে দাঁড়িয়েছিল, কোনো প্রতিবাদ করেনি, তাদের সবার আমি প্রতিশোধ নিতে ফিরে এসেছি এই ধরনীর বুকে। যারা যারা সেদিন কাছারি বাড়িতে ছিল তারা কেউ বাঁচবে না, কেউ না, সবাই মরবে আমার হাতে, সবাই। রাজনন্দিনীকে ওইভাবে এগিয়ে আসতে দেখে দয়ারাম কুঁড়ে ঘর থেকে যেই পালাতে যাবে তার মনে হতে থাকে তার পা দুটো কে যেন চেপে ধরে ভারী পাথর বেঁধে দিয়েছে। আর এদিকে রাজনন্দিনীকে এগিয়ে আসতে দেখে দয়ারাম হাত জোড় করে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দে তুই। আমি সেদিন তোর উপর হওয়া অন্যায় অত্যাচার দেখেও কিছুই প্রতিবাদ করতে পারিনি, কারণ জমিদার বাবুর ভয় যদি আমার কাজ চলে যায়, সেই জন্যই আমি কোনো প্রতিবাদ করতে পারিনি। আমাকে ক্ষমা কর তুই। দয়ারামের এই কথা শুনে রাজনন্দিনী খলখল করে হেসে ওঠে, বলে, ক্ষমা? হ্যাঁ ক্ষমা? তোর মতো কাপুরুষদের ক্ষমা করবো আমি? না না না, কখনোই না। তোর মতো কাপুরুষদের এই পৃথিবীর বুকে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই কথা বলে রাজনন্দিনী দয়ারামের গলা লক্ষ্য করে তার বড় বড় কালো কালো ধারালো নখযুক্ত হাত বাড়িয়ে দিতেই দয়ারাম একটা বিকট চিৎকার করে ঠিকই, কিন্তু তার ওই বিকট চিৎকারের আওয়াজ গ্রামের লোকদের কানে কিংবা জমিদার বাড়ির কারোর কানে পৌঁছয় না। পরদিন সকালে জমিদার শ্যামরঞ্জন আর নায়েব শিবচরণ এবং যারা জমিদারি দেখাশুনো করে তাদেরকে নিয়ে কাছারি বাড়িতে বসে শ্যামরঞ্জন বাবু জমিদারি খাজনা ও আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় ব্যস্ত ছিল। ঠিক সেই সময় বাইরে থেকে একটা ডাক শোনা যায়, জমিদার মশাই, ও জমিদার মশাই, তাড়াতাড়ি বাইরে আসুন, গ্রামে মহা সর্বনাশ ঘটে গেছে আবার। কাছারি বাড়ির বাইরে থেকে একটা ডাক শুনতে পেতেই জমিদার তার আলোচনা সভা ভঙ্গ করে বেরিয়ে আসেন। দেখেন তার বাড়ির বাগানের মালি শিবপূজন দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে তখন একটা আতঙ্কের ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে। শিবপূজনের মুখের ওই অবস্থা দেখে জমিদার শ্যামরঞ্জনবাবু তার দিকে এগিয়ে যান, জিজ্ঞাসা করেন, তুই এই সময় কাছারি বাড়িতে? কি ব্যাপার, কিছু ঘটেছে নাকি? শ্যামরঞ্জনের কথা শুনে শিবপূজন ভয়ার্ত গলায় বলে ওঠে, জমিদার মশাই, আপনি তাড়াতাড়ি রাজনন্দিনীর যে ভাঙা কুঁড়ে ঘরটা ছিল না, সেখানে একবার চলুন, তাড়াতাড়ি আসুন। শিবপূজনের মুখে রাজনন্দিনীর ভাঙা কুঁড়ে ঘরের নাম শুনে শ্যামরঞ্জনের বুকটা ভয়ে ছ্যাঁত করে ওঠে, কিন্তু তা মুহূর্তের জন্য। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে গম্ভীরভাবে শিবপূজনকে প্রশ্ন করে, কেন, সেখানে কি হয়েছে? শিবপূজন ভয়ার্ত গলায় বলল, জমিদার মশাই, সেখানে কি হয়েছে আমি বলতে পারবো না, আপনি গিয়ে দেখবেন, চলুন। কাছারি বাড়িতে সেই সময় যারা উপস্থিত ছিল তারা সবাই জমিদার শ্যামরঞ্জন বাবুর সঙ্গে রাজনন্দিনীর ভাঙা কুঁড়ে ঘরের সামনে যায়। আর রাজনন্দিনীর কুঁড়ে ঘরের সামনে যেতেই যা দৃশ্য তারা দেখে তা দেখে সবার বুকের হৃৎপিণ্ড ভয়ে খাঁচা ছাড়া হয়ে যাবার জোগাড়। তারা দেখে রাজনন্দিনীর ভাঙা কুঁড়ে ঘরের সামনে দয়ারাম নগ্ন অবস্থায় পড়ে আছে, আর তার সারা শরীরে নানা ধরনের ক্ষতের চিহ্ন। এছাড়া তারা আরেকটা জিনিস দেখে ভয়ে চমকে ওঠে এবং গায়ের লোম ও মাথার চুল পুরো খাড়া হয়ে যায়। তারা দেখে দয়ারামের নিম্নাঙ্গ কে যেন ছিঁড়ে নিয়েছে। নিম্নাঙ্গ ছিঁড়ে নেওয়ার ফলে সেখান থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। দয়ারামের ভয়ঙ্কর বিভৎস মৃতদেহ দেখে জমিদার শ্যামরঞ্জন বাবু থেকে শুরু করে নায়েব শিবচরণ
এবং জমিদার শ্যামরঞ্জনের হয়ে জমিদার বাড়িতে যারা কাজ করে তারা সবাই ভয় পেয়ে যায় এবং দয়ারামের এই অবস্থা দেখে নিজেদের মধ্যে বলাবলি শুরু করে যে দয়ারামের এই রকম ভয়ঙ্কর বিভৎস অবস্থা কে বা কারা করল। গ্রামে যখন এই রকম অস্বাভাবিক ও অদ্ভুত ঘটনাগুলো ঘটছে ঠিক সেই সময় জমিদার বাড়িতে একটা সুখবর শোনা যায়। জমিদার শ্যামরঞ্জনের স্ত্রী অবন্তিকা মা হতে চলেছে খুব শীঘ্রই। অবন্তিকার মা হওয়ার সুখবরটা জমিদার বাড়ির সবাই পেয়ে খুব আনন্দিত হলেও অবন্তিকার মনে এক ফোঁটাও আনন্দের রেশ দেখা গেল না। তার মধ্যে কেমন যেন একটা ভয়ের ছায়া দেখা গেল। কারণ যেদিন অবন্তিকা ধাইমার কাছে মা হওয়ার খবরটা পায় সেই দিন রাতে অবন্তিকার সঙ্গে একটা ঘটনা ঘটে। ঘটনাটা হলো অবন্তিকার মাঝরাতে কলঘরে যাওয়ার প্রয়োজন হয়ে পড়েছিল। তাই সে নিজের ঘর থেকে বেরিয়ে দুতলা সিঁড়ি থেকে নেমে যেই একতলায় নামতে যাবে অবন্তিকা দেখে সিঁড়িতে জ্বলা হালকা লণ্ঠনের আলোয় দোতলার সিঁড়ির মুখে একটা সাদা থান পরা বিধবা মেয়ে বসে আছে পেছন ফিরে। আর বিধবা মেয়েটা এমনভাবে বসে আছে অবন্তিকার সিঁড়ি দিয়ে যাতায়াতের পথে যে অবন্তিকার যাতায়াতের পথ সম্পূর্ণ অবরুদ্ধ। একটা অজানা অচেনা বিধবা মেয়েকে সিঁড়ির মাঝখানে ওইভাবে বসে থাকতে দেখে অবন্তিকা খানিকটা অবাক হয় আর বিধবা মেয়েটার উদ্দেশ্যে বলে, আপনি কে? আপনি এভাবে সিঁড়ির মাঝখানে এইভাবে পথ আটকে বসে আছেন কেন? অবন্তিকা এই প্রশ্ন করতেই বিধবা মেয়েটা উঠে দাঁড়ায়। তারপর যা ঘটল সেই ঘটনা ঘটার জন্য অবন্তিকা একদম প্রস্তুত ছিল না। মেয়েটা সিঁড়ি থেকে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে অবন্তিকার দিকে ফিরল। অবন্তিকা দোতলায় ওঠার সিঁড়ির কয়েকটা ধাপ পেরিয়ে দাঁড়িয়েছিল। মেয়েটা দোতলার ওঠার সিঁড়ির মুখ থেকে সিঁড়িগুলো না পেরিয়ে বাতাসের মতো উড়ে এসে অবন্তিকার সামনে এসে দাঁড়াতে এই অবন্তিকা দেখে সেই বিধবা মেয়েটা আর কেউ নয়, ফুলশয্যার রাতে সিলিংয়ে টিকটিকির মতো ঘোরাফেরা করা সেই পিশাচিনীটা অবন্তিকার পেটির দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, মেরে ফেলবো। ঠিক যেভাবে ওরা আমার পেটের ডিমটাকে সেদিন মেরে ফেলেছিল ঠিক সেইভাবে আমিও তোর পেটের ডিমটাকে মেরে ফেলবো। এই কথা অবন্তিকাকে বলে ওই পিশাচিনীটা কোথায় যেন মিলিয়ে যায়। অবন্তিকা এই রকম একটা দৃশ্য দেখে চিৎকার করে সিঁড়িতে পড়ে গিয়ে জ্ঞান হারায়। অবন্তিকার পরে যখন জ্ঞান ফিরেছিল তখন শাশুড়ি কনক দেবী আর তার বর জিজ্ঞাসা করেছিল যে সে কি করে জ্ঞান হারিয়ে পড়ে যায় সিঁড়িতে। অবন্তিকা তখন কলঘরে যাওয়ার সময় কি কি ঘটনা ঘটেছে তার সঙ্গে তার সমস্ত কিছু বর ও শাশুড়ি মাকে বলায় কনক দেবী অবন্তিকার কথায় বিশ্বাস করতে চান না। কিন্তু অবন্তিকার এই কথা শুনে জমিদার শ্যামরঞ্জনের মুখটা অজানা আতঙ্কের ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। অবন্তিকার সঙ্গে সেই দিন রাতে ওই ঘটনার পরে অবন্তিকা যখনই ঘরে বা বাড়ির কোথাও একা থাকত কেউ যেন তার কানের কাছে এসে ফিসফিস করে ফ্যাঁসফ্যাঁসে গলায় বলতে থাকে, মেরে ফেলবো। ঠিক যেভাবে ওরা আমার পেটের ডিমটাকে সেদিন মেরে ফেলেছিল ঠিক সেইভাবে আমিও তোর পেটের ডিমটাকে মেরে ফেলবো। অবন্তিকা এই কথাগুলো কানের সামনে শুনতে পেতেই সে সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকাতো কথাগুলো কে বলছে তা জানার জন্য। কিন্তু কাউকে সে দেখতে পেত না ঠিকই, কিন্তু মনে হতো এই কথাগুলো বলে কে যেন দ্রুত দেওয়ালের মধ্যে বা ঘরের কোনো আসবাবপত্রের মধ্যে মিলিয়ে গেল। অবন্তিকা শুধু তার সাদা অবয়বটা দেখতে পেত রাজবাড়িতে অন্দরমহলে।
অবন্তিকার সঙ্গে যখন এই অস্বাভাবিক ও অদ্ভুত ঘটনাগুলো ঘটতে থাকলো, সেই সময় হেতুলগঞ্জ গ্রামে আরেকটা অস্বাভাবিক ঘটনা ঘটে গেল। অবন্তিকার তখন 7 মাস চলছে। ঠিক সেই সময় এবং অবন্তিকার সাধের দিন সেই ঘটনাটা ঘটল। অবন্তিকাকে নিয়ে তার শাশুড়ি মা কনক দেবী আর শ্যামরঞ্জন যখন ঠাকুর ঘরে মহাদেবের পুজোয় ব্যস্ত, ঠিক সেই সময় ঠাকুর ঘরের বাইরে থেকে কনক দেবীর মেয়ে রত্নার ডাক শোনা যায়। ভর্তা, এই ভর্তা, তুই একবার ঠাকুর ঘরের বাইরে আয় তো। রত্নার ডাক শুনে শ্যামরঞ্জন মহাদেবের পুজো ছেড়ে ঠাকুর ঘরের বাইরে বেরিয়ে আসতেই রত্না বলে, ভর্তা, নিচে তোর সঙ্গে খাজাঞ্চি মশাই দেখা করতে এসেছে। কি যেন একটা দরকার আছে, তোকে খুঁজছে জানিস। রত্নার কথা শুনে শ্যামরঞ্জন তাড়াতাড়ি নিচে গিয়ে বৈঠকখানায় ঘরে ঢুকে দেখে খাজাঞ্চি মশাই কুমারেশবাবু চিন্তিত মুখে বসে আছেন। খাজাঞ্চি মশাইকে চিন্তিত মুখে বসে থাকতে দেখে শ্যামরঞ্জন জিজ্ঞাসা করে কুমারেশবাবুকে, আপনি এই সময় এখানে কিছু কি হয়েছে নাকি? জমিদার শ্যামরঞ্জনের গলা শুনে কুমারেশের চিন্তার জাল ছিন্ন হয়। সে শ্যামরঞ্জনের দিকে তাকিয়ে বলে, জমিদার মশাই, আপনাকে এখন এক্ষুনি আমাদের গ্রামে আপনার পরিত্যক্ত যে ছোট বাগান বাড়িটা আছে ওইখানে যেতে হবে। কেন কুমারেশবাবু, কি হয়েছে কি? কুমারেশবাবু শ্যামরঞ্জনের দিকে তাকিয়ে বলেন, কাল রাতে নায়েব শিবচরণকে কারা বা কে যেন দয়ারামের মতন খুন করে আপনার পরিত্যক্ত বাগান বাড়িটার সামনে ফেলে রেখে দিয়ে গেছে। খাজাঞ্চি কুমারেশবাবুর মুখে এই কথা শুনে শ্যামরঞ্জনের মুখে আকাশ ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে কুমারেশবাবুকে নিয়ে তার পরিত্যক্ত বাগান বাড়িটার উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে গিয়ে দেখে দয়ারামের মতো নায়েব শিবচরণকেও একইভাবে খুন করে কারা যেন রেখে দিয়ে গেছে তার ওই পরিত্যক্ত বাগান বাড়ির সামনে। এই দৃশ্য দেখে জমিদার শ্যামরঞ্জনের ভয়ে পায়ের তলা থেকে মাটি সরে যাবার জোগাড় হয়। নায়েব শিবচরণের ওই ভয়ঙ্কর বিভৎস মৃতদেহ দেখে শ্যামরঞ্জনের শরীর খারাপ হতে শুরু করে। তার শরীর খারাপ হতে দেখে তখনই পাইকরা তাকে সবাই মিলে ধরাধরি করে পালকি করে রাজবাড়িতে পৌঁছে দেয়। রাজবাড়ি গিয়েও তার মাথায় একটাই প্রশ্ন ঘুরতে থাকে। প্রশ্নটা হলো, রাজনন্দিনী মারা যাওয়ার আগে আমাকে আর আমার গ্রামকে যে অভিশাপ দিয়ে গিয়েছিল, সেই অভিশাপের প্রকোপ আবার এই গ্রামের নিরীহ মানুষগুলোর ওপর পড়ল না তো? জমিদার শ্যামরঞ্জনের মাথায় যখন এই প্রশ্ন ঘুরছিল, ঠিক সেই সময় বাইরে থেকে কনক দেবীর সঙ্গে জমিদার বাড়ির দাসীর চিৎকার চেঁচামেচি শোনা যায় ঘরের বাইরে থেকে। ঘরের বাইরে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে শ্যামরঞ্জন ছুটে বাইরে গিয়ে দেখে দাসীরা গরম জল আর কাপড় নিয়ে আতুর ঘরের দিকে যাচ্ছে। দাসীকে আতুর ঘরের দিকে ছুটে যেতে দেখে শ্যামরঞ্জন বাবু জিজ্ঞাসা করেন, এই তোরা বাঁতুর ঘরের দিকে আবার কি করতে যাচ্ছিস? কার আবার কি হলো? একটা দাসী কিছু ছেঁড়া কাপড় নিয়ে আতুর ঘরের দিকে যেতে যেতে বলল, গিন্নিমার পেশব যন্ত্রণা শুরু হয়েছে গো। এ ধাইমা তাই গিন্নিমার পেশব যন্ত্রণা দেখে আতুর ঘরে নিয়ে যেতে বললেন। দাসীর মুখ থেকে এই কথা শোনা মাত্র শ্যামরঞ্জন বাবু ছুটে যেই আতুর ঘরের দিকে যেতে যাবেন, ঠিক সেই সময় শুনতে পায় তার পেছন দিক থেকে কে যেন একটা মেয়েলি কর্কশ কণ্ঠে ফ্যাঁসে গলায় বলছে, জমিদার মশাই, প্রস্তুত হ তোর আগত সন্তানের মৃত্যু দেখার জন্য। মেয়েলি কর্কশ কণ্ঠে আর ফ্যাঁসে গলার আওয়াজটা শুনে শ্যামরঞ্জন থমকে দাঁড়িয়ে পড়ে এবং পেছন ফিরে কাউকেই সে দেখতে পায় না। এরপর বিষয়টাকে পাত্তা না দিয়ে শ্যামরঞ্জন আতুর ঘরের সামনে যায়। তারপর চিন্তিত মুখে আতুর ঘরে কয়েক ঘন্টা ধরে ঘোরাঘুরি করার পর আতুর ঘর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসতেই সে উত্তেজিত হয়ে ওঠে
এবং পরক্ষণেই ধাইমা একটা সাদা কাপড়ে জড়ানো জিনিস নিয়ে এসে জমিদার বাবুর কোলে দিয়ে বলে, জমিদার মশাই, আপনার মেয়ে হয়েছে। আপনার ঘর আলো করে আপনার ঘরে লক্ষ্মী হয়ে এসেছে আপনার মেয়ে। জমিদারকে এই কথা বলে ধাইমা অবন্তিকা আর তার সন্তানটিকে তার কোলে দিতেই জমিদার যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সোনা ঘুমলো, পাড়া জোরলো, ভোর গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবে কিসে। মাঝরাতে হঠাৎ ফ্যাঁসে গলার আওয়াজে কবিতাটা শুনে অবন্তিকার ঘুমটা ভেঙে যায়। সে দেখে তার খড়ের বিছানার সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে এবং তার কোলে তার কন্যা সন্তানটাও রয়েছে। খড়ের বিছানার সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটিকে দেখে অবন্তিকা চিনতে পারল সেই মহিলা আর কেউ নয়, সেই ফুলশয্যার রাতে সিলিংয়ে দেখা সেই পিশাচিনীটা। কিন্তু অবন্তিকা দেখল সেই পিশাচিনীটা তার কন্যা সন্তানটিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু তার চোখে মুখে সেই দিনের মতো হিংস্রতার ছাপ নেই। তার জায়গায় একটা বিষণ্ণতার ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে। পিশাচিনীটাকে দেখে অবন্তিকা উঠে বসে, খুব কষ্ট করে বলে, তুমি আমার সন্তানকে কোলে নিয়েছো কেন? ওকে ওকে আমার পাশে রাখো, বলছি, পাশে রাখো। অবন্তিকার কথা শুনে সেই পিশাচিনীটার মুখ থেকে বিষণ্ণতার ভাব উড়ে গিয়ে সঙ্গে সঙ্গে হিংস্রতার ভাব ফুটে ওঠে আর অবন্তিকার দিকে তাকিয়ে বলে, আমি তোর সন্তানকে নিতে এসেছি, ওকে কিছুতেই আমি তোর কাছে থাকতে দেব না। আমার আর আমার গর্ভে থাকা সন্তানের সঙ্গে যে অন্যায় করেছে ওই জমিদার মশাই, তার শাস্তি আমি ওনার সন্তানকে ওনার কাছ থেকে কেড়ে তবেই নেব। আর ঠিক তখনই উনি বুঝতে পারবেন সন্তান হারানোর দুঃখ আর জ্বালা ঠিক কতটা। পিশাচিনীটার মুখ থেকে এই কথা শুনে অবন্তিকা হাত জোড় করে পিশাচিনীটার কাছে অনুরোধ করে, না না, ও নির্দোষ, নিরীহ। তুমি ওইটুকু নির্দোষ নিরীহ শিশুটাকে ছেড়ে দাও। ও তো কোনো অন্যায় করেনি বলো, অন্যায় তো করেছেন জমিদার মশাই। ওর কিছু করো না, তুমি ওর কিচ্ছু করো না। অবন্তিকার মুখ থেকে এই করুণ কণ্ঠে অনুরোধ শুনে পিশাচিনীটা আবার ফ্যাঁসে গলায় বলে ওঠে, না 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 না, আমি তোর আর জমিদারের সন্তানকে কিছুতেই বাঁচতে দেব না। ওকে শেষ করেই তবে আমার আর আমার গর্ভের সন্তানের উপর জমিদার মশাইয়ের করা অন্যায়ের প্রতিশোধ আমি নেব। সেই দিনকার প্রতিশোধ আমি নেবই। এই কথা বলে পিশাচিনীটা যেই অবন্তিকার কন্যা সন্তানটিকে মাথার উপর তুলে দেওয়ালের দিকে ছুঁড়ে মারতে যাবে, অবন্তিকা খড়ের বিছানা থেকে উঠে গিয়ে ওই পিশাচিনীটার পায়ে পড়ে, হাত জোড় করে কাঁদতে কাঁদতে বলে, যারা তোমার উপর অন্যায় করেছে তুমি তাদেরকে শাস্তি দাও। আমার এই নিরীহ বাচ্চাটাকে, আমার এই সদ্যজাত শিশুটিকে তুমি কেন শাস্তি দিচ্ছ? না না, ওকে আমার কোল থেকে কেড়ে নিও না, দয়া করো আমার উপর। আমি যে ওকে ছাড়া বাঁচবো না গো। অবন্তিকাকে পায়ে পড়ে কাঁদতে দেখে সেই পিশাচিনীটার চোখে জল চলে আসে। সে শান্ত কণ্ঠে বলে, বেশ,
আমি তোর সন্তানকে তোর কাছে ফিরিয়ে দিচ্ছি, কিন্তু তোর স্বামীর মৃত্যুর পর তোর উপর যে অন্যায় অত্যাচার করা হবে এই রাজবাড়িতে, সেটা তুই সহ্য করতে পারবি তো? আমি সব সহ্য করতে পারবো। তুমি শুধু আমার সন্তানকে ছেড়ে দাও, ওর কোনো ক্ষতি করো না। যারা তোমার উপর অন্যায় করেছে তাদেরকে তুমি নিজের হাতে শাস্তি দাও। যারা তোমার আর তোমার গর্ভের সন্তান এই দুজনের ওপরেই অন্যায় করেছে তাদের শাস্তি দিয়ে তুমি তোমার প্রতিশোধ নাও। আমার আমার সন্তানটাকে ছেড়ে দাও। অবন্তিকার কথা শুনে সেই পিশাচিনী আবার বলে, বেশ, তবে তাই হবে। এই কথা বলে সেই পিশাচিনী অবন্তিকার কোলে কন্যা সন্তানটিকে ফিরিয়ে দিতেই অবন্তিকা সেই পিশাচিনীটাকে জিজ্ঞাসা করে, আচ্ছা, তোমার নাম কি? তোমার সঙ্গে জমিদার মশাই কি এমন অন্যায় করেছিলেন যে তুমি এইভাবে প্রতিশোধ নিচ্ছ? গ্রামের সকলের ওপর প্রতিশোধ নিচ্ছ, বিশেষ করে শিশু আর যারা জমিদার বাড়িতে কাজ করে তাদের ওপর কেন? অবন্তিকার প্রশ্ন শুনে সেই পিশাচিনী ধীরে ধীরে অতীতে তার উপর হওয়া অন্যায়ের কাহিনী বলতে শুরু করে। আমার নাম রাজনন্দিনী, রাজনন্দিনী মণ্ডল। আমি এই গ্রামেরই বাসিন্দা। আমার স্বামী নায়েব শিবরঞ্জনের জমিতে ভাগ চাষের কাজ করত, কিন্তু ওই শয়তান নায়েব শিবচরণ আমার স্বামীকে চোরের দায়ে বিনা অপরাধে ফাঁসায়। আমার স্বামী এই চুরির দায়ে অপমান সহ্য করতে না পেরে আমি বাড়ি না থাকাকালীন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আমার স্বামীর মৃত্যুর পর গ্রামবাসীরা আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছিল, কিন্তু জমিদার মশাই, এই জমিদার মশাই আমাকে গ্রাম থেকে তাড়ানোর হাত থেকে আটকায়। কিন্তু তার একটা শর্ত ছিল, আর সেটা হলো আমাকে রোজ রাতে ওনার শয্যা সঙ্গিনী হতে হবে। আমি তখন নিরুপায় হয়ে ওনার প্রস্তাবটা মেনে নিই, আর ওনার প্রস্তাব মেনে নেওয়ার পর উনি রোজ রাতে রাজবাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে আমার বাড়ি এসে সারা রাত ধরে আমার শরীর ভোগ করে ওনার শরীরের খিদে মেটাতো, আর শুধু বলতো আমাকে একদিন না একদিন ওনার বধূ করে নিয়ে যাবেন। কিন্তু ওনার এই মিথ্যে প্রস্তাবে আমি রোজ রোজ আমার শরীর ওনার কাছে বিকিয়ে দিই। এইভাবে বেশ মাসখানেক চলার পর একদিন উনি আমার বাড়িতে আসা হঠাৎ করে বন্ধ করে দেন, আর ঠিক তখন আমি জানতে পারি আমার গর্ভে ওনার সন্তান ধীরে ধীরে বেড়ে উঠছে। এরপর একদিন নায়েব শিবচরণ এসে আমাকে খবর দেয় জমিদার মশাই আমাকে ছেড়ে নাকি অন্য কাউকে বিবাহ করতে চলেছে। জমিদার মশাইয়ের এই বিবাহের কথা শুনে আমি ওনার কাছে ছুটে যাই খবরটা যাচাই করার জন্য। ওনার কাছে যেতেই আমি ওনার মুখ থেকে শুনলাম উনি নাকি সত্যি সত্যি আমাকে ছেড়ে অন্য মেয়েকে বিবাহ করতে যাচ্ছেন। এরপর ওনাকে ওনার সন্তানের কথা বলতে উনি আমাকে বিশ্বাস না করে তাড়িয়ে দেন, দূর দূর করে তাড়িয়ে দেন। কিন্তু ওই শয়তান নায়েব জমিদার মশাইয়ের কানে বিষ ঢালে যে আমাকে আর আমার সন্তানকে যেন এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয় জমিদার মশাইয়ের বিয়ের আগে। আর নায়েবের এই প্রস্তাব শুনে জমিদার মশাই তার খাস লিটলদের আমাকে মেরে ফেলার হুমকি দিতেই ওরা আমাকে টানতে টানতে জমিদার মশাইয়ের পরিত্যক্ত বাগান বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে ওই শয়তান লিটলগুলো আমাকে মেরে ফেলার আগে আমার শরীরকে ভোগ করে।
ওদের শরীরের খিদে মেটায়। তারপর আমার দেহটাকে টুকরো টুকরো করে কেটে ওই পরিত্যক্ত বাগান বাড়ির পিছনে পুঁতে দেয়। আর আমাকে মেরে ফেলার আগে আমি জমিদার মশাইকে অভিশাপ দিয়েছিলাম যে আমি আবারও ফিরে আসবো, আর ফিরে এসে আমার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ আমি নেবই নেব। রাজনন্দিনীর কথা শেষ হতেই অবন্তিকার দু চোখ বেয়ে নোনা জলের ধারা নেমে আসে আর রাজনন্দিনীর উদ্দেশ্যে বলে, তোমার ওপর যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দিয়ে তুমি একদম ঠিক কাজ করেছো, একদম ঠিক কাজ করেছো। এরপর ধীরে ধীরে রাজনন্দিনী অবন্তিকার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি হেসে অদৃশ্য হয়ে যায়। হঠাৎ একটা চিৎকার চেঁচামেচি ও কান্নার আওয়াজে অবন্তিকার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই সে ধীরে ধীরে উঠে আতুর ঘর থেকে বাইরে বেরিয়ে এসে শোনে তার স্বামী শ্যামরঞ্জনের ঘর থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। আর যার কান্নার আওয়াজটা ভেসে আসছে সেই কান্নার আওয়াজটা হলো কনক দেবীর। কনক দেবীর কান্নার আওয়াজটা শুনে ধীরে ধীরে অবন্তিকা তার স্বামীর ঘরের দিকে এগিয়ে যায়। তারপর ঘরে গিয়ে যা দেখে তা দেখে অবন্তিকার গায়ের লোম খাড়া হয়ে যায়। সেই সঙ্গে বুকের ভেতর থেকে হিম শীতল রক্তের স্রোত বয়ে যায়। অবন্তিকা দেখে তার স্বামী জমিদার শ্যামরঞ্জন বাবু ঘরের মাঝখানে নগ্ন অবস্থায় পড়ে আছে এবং তার শরীরে নানা ধরনের ক্ষতের চিহ্ন। সেই সঙ্গে আরেকটা দৃশ্য দেখে অবন্তিকা নিজেকে সামলাতে পারে না। সেটা হলো জমিদার শ্যামরঞ্জনের নিম্নাঙ্গ কে যেন টেনে ছিঁড়ে নিয়েছে। নিম্নাঙ্গ ছিঁড়ে নেওয়ার ফলে সেখান থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। জমিদার শ্যামরঞ্জনের এই ভয়ঙ্কর বিভৎস অবস্থা দেখে অবন্তিকা চিৎকার করে ধপ করে বসে পড়ে। মাটিতে বসে পড়ে খুব কাঁদতে থাকে, কিন্তু মুখে কিচ্ছু বলে না। কনক দেবী অবন্তিকার চিৎকার আর কান্না শুনে অবন্তিকাকে দেখে জমিদার বাড়ির সবার সামনে দাঁত মুখ খিঁচিয়ে অবন্তিকার উদ্দেশ্যে বলতে থাকেন, এই মাগি যেদিন থেকে আমার ঘরে পা দিয়েছে সেই দিন থেকে আমাদের এই গ্রামের সর্বনাশ শুরু হয়েছে। সেই দিন থেকে আজ ওর কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য আমার হীরের টুকরো ছেলেটাকে আমাকে এইভাবে ছেড়ে চলে যেতে হলো। এই শয়তানি আর শয়তানির কন্যা সন্তান আমার ছেলের মৃত্যুর কারণ। ওকে এক্ষুনি এই রাজবাড়ি থেকে দূর করে দে, দূর করে দে। এই শয়তানি রাজবাড়িতে থাকলে আরো সর্বনাশ হবে আমাদের। কনক দেবীর কথা শুনে জমিদার মশাইয়ের ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা দাসীরা ঘরের ভিতর ঢুকে অবন্তিকার দুটো হাত ধরে টানতে টানতে রাজনন্দিনীকে আজ থেকে 1 বছর আগে কাছারি বাড়ি থেকে যেভাবে পার করা হয়েছিল ঠিক সেই রকম পুনরায় মৃত জমিদার শ্যামরঞ্জনের স্ত্রী অবন্তিকা ও তার সদ্যজাত কন্যাকে রাজবাড়ির বাইরে বের করে দেওয়া হয়। তারপর অবন্তিকা ও তার সদ্যজাত শিশু কন্যাটির সবশেষে ঠাঁই হল রাজনন্দিনীর ভাঙা কুঁড়ে ঘরে। কিন্তু এই হেতুলগঞ্জ গ্রামে এতগুলো মৃত্যুলীলার পেছনে আসলে কে দায়ী তা কেউই জানতে চাইল না। রহস্যই থেকে গেল চিরদিন। শেষ হলো আমাদের আজকের গল্প লিপসা। রচনা শর্মিষ্ঠা চ্যাটার্জি, গল্প পাঠে সৌম্য। বিভিন্ন চরিত্রে আমি শ্রীরূপ, কুমারজিৎ এবং সঞ্চয়িতা। গল্পের অডিও অ্যারেঞ্জমেন্ট সুদেশনা। গল্পের সাউন্ড ডিজাইন স্টুডিও রেক 60 সেক। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায়
আমি শ্রীরূপ। তোমরা তোমাদের লেখা গল্প স্কেরি টেলসে পাঠাতে পারো teamscarytales@gmail.com এই ঠিকানায়। তবে একটা বিষয়ে একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের শব্দ সংখ্যা যেন ন্যূনতম 5000 হয়, এবং অবশ্যই গল্পের সঙ্গে গল্পের একটি 250 শব্দের সামারি তোমরা কিন্তু পাঠিও। তোমরা চাইলে অবশ্যই কিন্তু ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার আইডির লিংক নিচের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। আজ আমরা আমাদের পাশে পেয়েছি দি ট্রিনিটি থেকে কুমারজিৎকে। কুমারজিতের চ্যানেল ট্রিনিটির লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। অবশ্যই কিন্তু তোমরা ওর চ্যানেলটা থেকেও ঘুরে এসো, এবং ভালো লাগলে অবশ্যই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা তোমাদের? অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও। ভালো লাগলে সবার সাথে গল্পটা শেয়ার করো, গল্পটাকে লাইক করো, এবং এরকমই আরও বাংলা হরর স্টোরি শুনতে স্কেরি টেলসকে কিন্তু সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আবারও একটা এরকম রোমাঞ্চকর ভূতের গল্প নিয়ে স্কেরি টেলস কিন্তু হাজির হবে। সো স্টে টিউনড উইথ আস।